ছেলেদের কিডন্যাপ করে জোর করে বিয়ে দেওয়া, মৃতদেহকে এমনভাবে সাজানো যেন তারা এখনো বেঁচে আছে, আর মাত্র একটা টেক্সট মেসেজ যার জন্য হারাতে হতে পারে আপনার স্বাধীনতা। আজকে কত বড় 5টি অদ্ভুত প্রধান নিয়ম নিয়ে, যা শুনলে মনে হবে পুরো বানানো গল্প, কিন্তু এগুলো 100 ভাগ সত্যি। আর শেষেটা তো আপনাকে সবচেয়ে বেশি শক দেবে। চলুন শুরু করি এমন ছেলেদের গল্প দিয়ে যারা ঘুণাক করেও ভাবেনি যে আজ তাদের বিয়ে। জাস্ট কল্পনা করেন, আপনি গেছেন জব ইন্টারভিউ দিতে, আর চাকরির অফারের বদলে আপনার মাথায় ঠেকলো বন্দুক, আর সামনে দাঁড় করিয়ে দিল এমন এক কনেকে যাকে আপনি জীবনেও দেখেননি। ভারতের বিহার রাজ্যে এটাকে বলা হয় পাকাড়োয়া বিবাহ, মানে বর কিডন্যাপিং, যেখানে অস্ত্রধারী গ্যাংগুলো শিক্ষিত চাকরিজীবী ব্যাচেলর ছেলেদের তুলে নিয়ে যায়। তারা ছেলেদের রাস্তা থেকে তুলে নেয় বা ভুয়া মিটিংয়ের কথা বলে ডেকে আনে। মাঝে মাঝে তো ড্রিঙ্কের সাথে নেশার ওষুধও মিশিয়ে দেয়। এরপর ছেলেটাকে গাড়িতে তুলে নিয়ে যায়, সারা রাত আটকে রাখে, আর ঠিক পরের দিনই জোর করে হিন্দু রীতিনীতি মেনে বিয়ে দেওয়া হয়। এমনকি এই বিয়েতে ফটোগ্রাফারও ভাড়া করা হয়। কেন? কারণ ওই ছবি এবং ভিডিওই বিয়ের প্রমাণ হিসেবে থেকে যায়। কি ভাবছেন, এভাবে কি কেউ বিয়ে করে, নাকি আমি কোনো সিনেমার কাহিনী নিয়ে বসেছি? চলুন একটু খতিয়ে দেখা যাক। ভারতের কিছু এলাকায় মেয়ে বিয়ে দিতে কনের পরিবারকে বিশাল অঙ্কের যৌতুক দিতে হয়। তাই বর কিডন্যাপ করলে এই বিশাল খরচটা পুরোপুরি বেঁচে যায়। আর ওই গ্যাংগুলো যৌতুকের চেয়ে অনেক কম টাকা চার্জ করে। আর এটা কিন্তু কোনো মিথ বা বানিয়ে বলা গল্প নয়। পুলিশের রিপোর্ট অনুযায়ী বছরে প্রায় 1000-এরও বেশি ছেলেকে বিয়ের জন্য এভাবে কিডন্যাপ করা হয়। সবচেয়ে ক্রেজি পার্ট কি জানেন? সামাজিক লজ্জা, আইনি ঝামেলা আর গ্যাংয়ের ভয়ে অনেক ছেলে আর এই বিয়ে থেকে বের হতেই পারে না। জোর করে চাপিয়ে দেওয়া ওই সংসারেই তারা থেকে যায়। যদিও বর্তমানে অনেকেই এর বিরুদ্ধে সোচ্চার। সে যাকে, এই ছেলেরা যখন জোর করে নতুন জীবনে ঢুকতে বাধ্য হচ্ছে, আমরা চলে যাই জীবন শেষ হয়ে যাওয়ার পরের এক গল্পে। 19 শতকের দিকে পরিবারগুলো মৃত প্রিয়জনকে ধরে রাখতে এমন এক উপায় বেছে নিয়েছিল যা শুনলে গা শিউরে উঠবে। কল্পনা করেন, আপনি একটি পুরনো ফ্যামিলি অ্যালবাম দেখছেন, আর হঠাৎ খেয়াল করলেন মাঝখানে যে বাচ্চাটা একদম চুপচাপ বসে আছে, তাকে কিরকম যেন অদ্ভুত লাগছে। ভিক্টোরিয়ান যুগে মৃতদেহের ছবি তোলাটা রীতিমতো একটি রমরমা ব্যবসা ছিল। সদ্য মারা যাওয়া পরিবারের সদস্যদের এমনভাবে সাজিয়ে বসানো হতো যেন তারা পুরোপুরি বেঁচে আছে। তাদেরকে চেয়ারে বসানো হতো, ছোট বাচ্চা হলে হাতে ধরিয়ে দেওয়া হতো প্রিয় খেলনা, আর পুরো পরিবারকে তাদের চারপাশে এমনভাবে দাঁড় করানো হতো যেন কিছুই হয়নি। আর যদি মৃতদেহের চোখ বন্ধ থাকতো, তাহলে ফটোগ্রাফাররা রীতিমতো চোখের পাতার উপর রং দিয়ে খোলা চোখ এঁকে দিত। এমনকি গালে একটু গোলাপি আভা পর্যন্ত লাগিয়ে দিত, যাতে মনে হয় শরীরে এখনো প্রাণ আছে। আজকের দিনে শুনলে এটা বেশ অস্বস্তিকর বা ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু তখনকার দিনের বাস্তবতায় এটা আসলে একটা স্বাভাবিক বিষয় ছিল। চারপাশে ছিল নানা রোগের ছড়াছড়ি, অনেক বাচ্চাই ছোটবেলার গণ্ডি পার হতে পারত না। আর তখন ছবি তোলাও বেশ দামি ব্যাপার ছিল। তখন তো আর পকেট থেকে ফোন বের করে ছবি তোলার সুযোগ ছিল না। তাই বেশিরভাগ মধ্যবিত্ত বা খেটে খাওয়া পরিবারের কাছে এটা মৃত্যুর প্রতি কোনো অদ্ভুত অবসেশন বা পাগলামি ছিল না। এটা ছিল ওই মানুষটার একমাত্র ছবি, যেটা তারা সারা জীবন স্মৃতি হিসেবে ধরে রাখতে পারবে। হয়তো সেটাই তার জীবনের প্রথম ছবি, আর নিশ্চিতভাবেই শেষ ছবি। ভালোবাসার মানুষটিকে একটু ধরে রাখার এটাই ছিল তাদের একমাত্র উপায়। যাকে, সেটা তো ছিল ভিক্টোরিয়ানদের কথা। কিন্তু আজও কিছু কালচারে এমন সব নিয়ম আছে যেটা আপনি হয়তো কখনোই খেয়াল করেননি। যেমন ধরুন, খুব সাধারণ একটা কাজ, একসাথে ড্রিঙ্ক বা পান করা। কখনো যদি টোকিওতে কোনো ডিনারে যান, খুব ভালো করে খেয়াল রাখেন আপনি আপনার গ্লাসটা ঠিক কতটা উঁচুতে ধরে আছেন। পশ্চিমা অনেক দেশে ভালো একটা টোস্ট মানেই হলো গ্লাসে গ্লাসে বেশ জোরে একটা ঠোকাঠুকি করা। কিন্তু জাপানে খুব জোরে অ্যাগ্রেসিভভাবে গ্লাস ঠোকানোটা আসলে অসম্মানের লক্ষণ হিসেবে দেখা হয়। জাপানিরা যখন কান পাই বলে, তখন সেটা কোনো শব্দ করার জন্য না, ব্যাপারটা হলো হারমোনি বা সম্প্রীতি। আর প্রতিবার যখন গ্লাস তোলা হয়, তখন সেখানে এক ধরনের নীরব, না বলা হায়ারার্কি বা পদমর্যাদার একটা খেলা চলে। আপনি যদি আপনার বস, কোনো সিনিয়র কলিগ বা আপনার চেয়ে বয়সে বড় কারোর সাথে ড্রিঙ্ক করেন, তাহলে নিয়ম হলো গ্লাস মেলানোর সময় আপনার গ্লাসটা তাদের গ্লাসের চেয়ে একটু নিচেতে রাখবেন। এটা খুব ছোট্ট একটা জেস্চার, কিন্তু এটা অনেক কিছুই বুঝিয়ে দেয়। জোরে শব্দ করে গ্লাস ঠেকালে এই পুরো ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, আর সেটাকে বেশ শো অফ করা আর রুড হিসাবে দেখা হয়। তাই এর বদলে তারা খুব আলতো করে গ্লাস ঢোকায়, অথবা জাস্ট শূন্যে গ্লাসটা তুলে ধরে। কারণ জাপানে টোস্ট মানে শুধু চিয়ার্স বলে না, ওই রুমে আপনার অবস্থানটা ঠিক কোথাও সেটাও বুঝিয়ে দেয় এই টোস্ট। জাপানের সামাজিক নিয়ম ভাঙলে হয়তো পরিস্থিতি শুধু একটু অকওয়ার্ড হবে,
কিন্তু মিডল ইস্টে এমন একটি আইন আছে যেটা ভাঙলে সেটা রীতিমতো আপনার জীবন ধ্বংস করে দিতে পারে। হোয়াটসঅ্যাপে আপনার কলিগকে রেগে গিয়ে একটা মিডল ফিঙ্গার ইমোজি পাঠাচ্ছেন, সাবধান। এর জন্য আপনাকে কয়েক লাখ ডলার জরিমানা গুনতে হতে পারে, আর সাথে জুড়তে পারে ডিপোর্টেশন বা দেশ থেকে বের করে দেওয়ার শাস্তি। সংযুক্ত আরব আমিরাতে পাবলিক ডিসেন্সি বা শালীনতার নিয়মগুলো শুধু রাস্তায় কি করছেন বা বলছেন তার মধ্যেই সীমাবদ্ধ নয়। তাদের সাইবার ক্রাইম আইন অনুযায়ী অনলাইনে বা যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে কাউকে অপমান করাটা একটা মারাত্মক অপরাধ। আর এটা যে শুধু পাবলিক পোস্ট হতে হবে তাও নয়। আপনি যদি ব্যক্তিগত ইনবক্সেও কারোর সাথে ঝগড়া করেন এবং টেক্সটে কোনো গালি দেন, আর সেই ব্যক্তি যদি পুলিশে কমপ্লেন করে, তাহলে আপনার চ্যাট লগগুলোই আপনার বিরুদ্ধে শক্ত প্রমাণ হয়ে দাঁড়াবে। এই অপরাধের জরিমানার অঙ্কটা শুনলেও আপনার মাথা ঘুরে যাবে। অনলাইনে অপমান করার জন্য জরিমানা ৫ লাখ দিরহাম পর্যন্ত হতে পারে, যেটা ১,৩০,০০০ ডলারেরও বেশি। একটি রিপোর্টেড ঘটনা এমনও আছে যেখানে এক লোক হোয়াটসঅ্যাপে তার কলিগকে গালি দিয়েছিল। প্রথমে তার ছোট্ট একটা জরিমানা হয়, কিন্তু পরে সুপ্রিম কোর্ট এতে হস্তক্ষেপ করে এবং সাইবার ক্রাইমের পূর্ণাঙ্গ শাস্তি দেওয়ার নির্দেশ দেয়, সাথে জেলের সম্ভাবনাও ছিল। আর আপনি যদি ট্যুরিস্ট বা প্রবাসী হন, তাহলে দোষী সাব্যস্ত হলে প্রায় নিশ্চিতভাবেই আপনাকে নিজ দেশে ডিপোর্ট করে দেওয়া হবে। রাগের মাথায় পাঠানো একটা টেক্সট মেসেজের জন্য আপনি আপনার জীবনের জমানো সব সঞ্চয় হারাতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে অন্তত আপনি নিজে অপরাধটা করেছেন। এবার কল্পনা করেন এমন একটা অপরাধের জন্য আপনাকে সারা জীবন বিনা পয়সায় খাটতে হচ্ছে, যে অপরাধটা আপনার চাচা করেছিল আপনার জন্মেরও আগে। কিন্তু ওই গল্পে ঢোকার আগে ছোট্ট একটি রিমাইন্ডার, আপনি যদি এরকম অদ্ভুত বিষয় জানতে পছন্দ করেন, তাহলে ভিডিওটাতে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন। এটা অ্যালগোরিদমকে আপনার কাছে এমন আরও ভিডিও পৌঁছে দিতে সাহায্য করবে। চলুন এবার দেখি এমন এক সিস্টেম যেখানে আপনার নির্দোষ হওয়ার কোনো দামই নেই। পশ্চিম আফ্রিকার ঘানার কিছু অঞ্চলে ট্রোকোসি নামে একটি ঐতিহ্যবাহী বিচার ব্যবস্থা চালু আছে, যার নাম হলো দেবতাদের স্ত্রী। নিয়মটা অনেকটা এরকম: আপনার পরিবারে কেউ যদি বড় কোনো অপরাধ করে, যেমন চুরি, হামলা বা পরক্রিয়া, তখন এলাকার পুরোহিত এসে বলে যে দেবতারা রেগে আছেন, আর পুরো পরিবারের অপর থেকে এই অভিশাপ কাটাতে হলে একটা ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু তারা টাকা পয়সা চায় না, তারা চায় একজন মানুষ, আর সেই মানুষ হতে হবে একজন কুমারী মেয়ে। পরিবারকে তখন বাধ্য হয়ে একজন কুমারী মেয়েকে, যাদের বয়স কখনো কখনো মাত্র 7 বছরও হয়, ওই তীর্থস্থান বা মন্দিরে সেবার জন্য দিয়ে দিতে হয়। সেই মেয়েটা বিনা পয়সায় পুরোহিতের জমিতে কাজ করে। সে কোনো পড়াশোনা করতে পারে না, আর শেষমেশ তাকে বাধ্য করা হয় ওই পুরোহিতের সন্তানের মা হতে। আর যে লোকটা আসলে অপরাধ করেছিল, সে দিব্যি মুক্ত হয়ে ঘুরে বেড়ায়, তার গায়ে একটা আঁচড়ও লাগে না। অন্যদিকে সম্পূর্ণ নির্দোষ একটা মেয়ে তার পুরো জীবন দিয়ে এমন এক ঋণ শোধ করে, যেটা সে কোনোদিন করেইনি। ঘানা সরকার 1998 সালে এই ট্রুকোসি প্রথা আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেছে, কিন্তু অধিকার কর্মীরা বলেন আজও অনেক দুর্গম এলাকায় এটা নাকি নীরবেই টিকে আছে। বিহারের কিডন্যাপ হওয়া বর থেকে শুরু করে টোকিওর সাইলেন্ট মানুষের আচার আচরণ সবসময়ই বিভিন্ন নিয়মকানুন দিয়ে গড়া। এর মধ্যে কিছু প্রথা আসলেই খুব সুন্দর, যেমন মৃতদের সম্মান জানানো বা একে অপরের প্রতি শ্রদ্ধা দেখানো। কিন্তু অন্যগুলো হলো মানুষকে নিয়ন্ত্রণ করার ভয়ঙ্কর সিস্টেম, যা দেখায় মানুষ নিজের ক্ষমতা খাটাতে ঠিক কতটা নিচে নামতে পারে। আমরা ভাবতে পছন্দ করি যে আমরা একটা আধুনিক যুক্তিবাদী দুনিয়ায় বসবাস করছি, কিন্তু সত্যিটা হলো অতীত আজও বেঁচে আছে, আর অনেক জায়গায় সেই অতীতটাই এখনো আমাদের জীবনের নিয়ম ঠিক করে দিচ্ছে।